দশম শ্রেণী চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা এর যখন ফার্স্ট পার্ট আলোচনা, প্রথম অংশের আলোচনা যখন আমি আপলোড করেছিলাম, তো সেখানেই আমি বলেছিলাম যে এই চ্যাপ্টারটাকে তিনটে পর্যায়েতে আমরা ভাগ করতে পারি, যার প্রথম অংশের আলোচনা আমরা করেছি ইতিমধ্যেই। সেটা হচ্ছে মহাবিদ্রোহ এবং মহাবিদ্রোহ পরবর্তী মহারানীর ঘোষণাপত্র এবং মহারানী ঘোষণাপত্র অনুসারে ভারতের শাসন ব্যবস্থা বা ভারতের শাসনতন্ত্রের ক্ষমতার হস্তান্তর। ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে এই ক্ষমতা চলে গেল মহারানীর হাতে। দ্বিতীয় অংশে আসছি সভা সমিতির যুগ, এবং তৃতীয় অংশে আসবে হচ্ছে লেখায় এবং রেখায় জাতীয়তাবোধ বা জাতীয়তাবাদ, সেটা পরের বিষয়। আপাতত আমরা আসছি ঊনবিংশ শতক বা এই যে সময়কালটা, অ্যাকচুয়ালি বিশেষভাবে বলা উচিত দ্বিতীয়ার্ধ, ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধকেই বলা হচ্ছে সভা সমিতির যুগ। পাশ্চাত্য শিক্ষার সংস্পর্শে এসে ভারতে, বিশেষ করে উত্তর ভারতে, কারণ দক্ষিণ ভারতে কদ্দূর এই প্রভাব পড়েছিল বলা মুশকিল, রাজনৈতিক সভা এবং সমিতি গড়ে ওঠে। বিভিন্ন জায়গায় রাজনৈতিক সভা সমিতি গড়ে উঠতে শুরু করে। এই রাজনৈতিক সভা সমিতিগুলো যে গড়ে উঠেছিল, এখান থেকে কি মানে এই জায়গা থেকে কেন গড়ে উঠেছিল, এরকম একটা প্রশ্ন উঠতে পারে। গড়ে ওঠার পিছনে সব থেকে বড় কারণ ছিল, প্রথম ক্ষেত্রে দেখা যায়, প্রথম ক্ষেত্রে যে কারণগুলো ছিল মানে মহাবিদ্রোহের আগে, সেটা হচ্ছে যে ভারতবাসী বিভিন্ন ক্ষেত্রে সরকারের সঙ্গে যে মতের আদান প্রদান, যেমন যেটা ঘটেছিল রাজা রামমোহন রায়ের সময়। রাজা রামমোহন রায়ের সময় তিনি কিন্তু প্রথম সতীদাহ প্রথা রদ করতে চেয়ে সরকারের কাছে, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সময় যারা আধিকারিক বা তাদের কাছে প্রস্তাব দিয়েছিলেন, এবং তার ফলশ্রুতি স্বরূপ কিন্তু লর্ড বেন্টিং বিভিন্ন ব্যবস্থা করেছিলেন, অস্বীকার করার কিছু নেই। আর মহাবিদ্রোহ পরবর্তীকালে এই সভা সমিতির গুরুত্ব আরও বেড়ে গেল। এর কারণ হচ্ছে কি, যে দেশে কি করে একটা এত বড় মহাবিদ্রোহ হলো, এটা ইংরেজ সরকারের কানে ঘুণাক্ষরেও তারা ধারণা করতে পারলো না কিভাবে এটা ঘটে গেল। তো সেই কারণে কিন্তু তারা উদ্যোগী হয় এই সভা সমিতি, মানে ভারতীয়রা যে সভা সমিতি গঠন করেছিল, ইংরেজরা সেই সভা সমিতিগুলোকে পরিপূর্ণতা দিতে কিন্তু উদ্যোগী ছিল, অস্বীকার করার কিছু নেই। এগুলি মধ্যে উল্লেখযোগ্য যেসব সভা সমিতিগুলো গড়ে উঠেছিল সেগুলো হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা 1836 খ্রিস্টাব্দে, জমিদার সভা বা ভূম্যধিকারী সভা গড়ে উঠেছিল 1838, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি 1839, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি 1843, ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন 1851, হিন্দু মেলা 1867, ইন্ডিয়ান লীগ 1875, ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1876। আমাদের এতগুলো লাগবে না, আমাদের লাগবে হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা, জমিদার সভা, ভারত সভা, তার আগে ব্রিটিশ ভারত সভা বা বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির কথা একটু আমাদের জানতে হবে, ভারত সভা, এবং তারপরে হিন্দু মেলা। এই কটা আমাদের পড়লেই আপাতত চলবে। সভা সমিতির যুগ, এই টার্মটা ইউজ করেছেন ডক্টর অনিল শীল। এটা খেয়াল রাখবে, তিনি এটাকে এজ অফ অ্যাসোসিয়েশন বা সভা সমিতির যুগ বলেছেন। তোমাদের নোটে একটা প্রশ্ন দেওয়া থাকবে, ঊনবিংশ শতককে সভা সমিতির যুগ বলা হয় কেন, আলোচনাটা সেখান থেকে ভালোভাবে পড়বে। নেক্সট আমরা প্রথম চলে আসছি সভা সমিতির যুগের মধ্যে বঙ্গভাষা প্রকাশিকা সভা। বঙ্গভাষা প্রকাশিকা সভা সম্বন্ধে বলতে গেলে প্রথমেই যে কথাটা আমাদের বলার দরকার, যে এইটা কিন্তু মূলত গড়ে উঠেছিল রাজা রামমোহন রায়ের অনুগামীরা মিলে এটাকে গড়ে তুলেছিলেন।
রাজা রামমোহন রায়ের অনুগামীরা এবং হিন্দু কলেজে যে সমস্ত তরুণ ছাত্র ছিলেন তারা কিন্তু এই সভা করে তোলেন। 1836 খ্রিস্টাব্দে এই সভা তারা গড়ে তোলেন। অ্যাকচুয়ালি এটা কিন্তু 1836 এই সভা গড়ে উঠলেও এর প্রাচীন রূপটি ছিল হচ্ছে সর্বতত্ত্ব দীপিকা সভা। সর্বতত্ত্ব দীপিকা সভা যেটা গড়ে তুলেছিল হিন্দু কলেজের ছাত্ররা। কিসের ভিত্তিতে? না, তারা বিভিন্ন বিতর্ক সভা আয়োজন করত, আলোচনা চক্র আয়োজন করত। তো সেই সমস্ত বিতর্ক সভা বা আলোচনা চক্রগুলিতে আলোচনা হতো ইংরেজিতে। হ্যাঁ, তো তারা একটা সময় বাদে তারা বলে কি না, আমরা ইংরেজিতে আর আলোচনা করব না, আমরা বাংলাতে আলোচনা করব, অর্থাৎ মাতৃভাষাতে করা হবে। এই সভাটি হচ্ছে সর্বতত্ত্ব দীপিকা সভা। এই সভাটি কিন্তু 1836 খ্রিস্টাব্দে পরবর্তী, মানে 1836 খ্রিস্টাব্দে এটাই কিন্তু বঙ্গভাষা প্রকাশিকা সভায় রূপ লাভ করেছিল। ঐতিহাসিক যোগেশচন্দ্র বাগল বা বিশিষ্ট গবেষকও বলা যেতে পারে, তিনি কিন্তু এটিকে বলেছিলেন বাঙালি তথা ভারতীয়দের মধ্যে বা ভারতবাসীদের মধ্যে বা ভারতীয়দের বাঙালির উদ্যোগে গড়ে তোলা প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান। মনে রাখতে হবে, এখানে সব রকম ধর্ম সংক্রান্ত সব রকম আলোচনা এখানে নিষিদ্ধ ছিল, ধর্মের কোনো প্রবেশাধিকার ছিল না। এটা মেনলি ছিল হচ্ছে সাহিত্য, কাব্য সাহিত্য, সংস্কৃতি, দর্শন এবং রাজনীতি। সর্বোপরি রাজনীতি সংক্রান্ত আলোচনা এখানে চলত। ব্রিটিশ সরকার এই বঙ্গভাষা প্রকাশিকা সভার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে 1828 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার একটি আইনের বলে নিষ্কর জমির ওপর, অর্থাৎ যে জমির ওপর কর হয় না, নিষ্কর জমির ওপর কর আরোপ করলে বঙ্গভাষা প্রকাশিকা সভা তার প্রতিবাদ জানিয়েছিল। এই বঙ্গভাষা প্রকাশিকা সভার সঙ্গে সঙ্গেই চলে আসছে আমাদের জমিদার সভা। আঠেরোশো 38 খ্রিস্টাব্দে 12ই নভেম্বর রাজা রাধাকান্ত দেব, দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর, টাকির কালীনাথ রায়চৌধুরী প্রমুখর উদ্যোগে জমিদার সভা প্রতিষ্ঠা করা হয়। এই সভার, এই জমিদার সভার হোতা বা সভাপতি ছিলেন হচ্ছে রাজা রাধাকান্ত দেব, এবং এই সভার অবশ্যই একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এই যে সভা গড়ে উঠেছিল, অর্থাৎ এই যে জমিদার সভা গড়ে উঠেছিল, এই জমিদার সভার এটা ছিল প্রধানত একটি ধনী অভিজাত জমিদারদের কিন্তু সভা। এখানে যেমন মানে দ্বারকানাথ ঠাকুর বা প্রসন্ন কুমার ঠাকুর বা রাজা রাধাকান্ত দেব এদের মতন জমিদাররা ছিলেন, ঠিক সেরমভাবেই ভবানীচরণ মিত্র, হ্যাঁ, তারপর রামকমল সেন, হ্যাঁ, তারিণী মিত্র প্রমুখ ব্যবসায়ীরাও কিন্তু এই সভার গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। এবার এই সভাটা আলটিমেটলি এটা কোনো কাজের কাজ ছিল না, হ্যাঁ, এটা সম্পূর্ণরূপে একটা সভা তৈরির জন্য সভা। ব্রিটিশরাও এই সভার কিন্তু অংশীদারি হতে পারত। যেমন কার্যনির্বাহী সভায়, তোমাদের বইয়েই লেখা আছে, কার্যনির্বাহী সভায় জমিদার সভার যে কার্যনির্বাহী, অর্থাৎ যারা এখানে সমস্ত আলাপ আলোচনা ইত্যাদির মাধ্যমে করত, বিভিন্ন বিষয় আলোচনা করত, এই সভায় ছিলেন থিওডর প্রিন্সেপ, ডিকেন্স, জর্জ প্রিন্সেপ প্রমুখ। ব্রিটিশরাও এর অংশীদার ছিল, তবে সাধারণ মানুষের কিন্তু এই সভায় কোনো প্রবেশাধিকার ছিল না। ঠিক যেমন এখনও এই ক্যালকাটা ক্লাব বা টলি ক্লাব এই সমস্তগুলো রয়েছে, এখানে কিন্তু সাধারণ মানুষ গিয়ে চট করে সদস্যপদ লাভ করতে পারে না। তাহলে জমিদারদের এই যে প্রতিষ্ঠানটা গড়ে উঠল, এই মানে মূল উদ্দেশ্যই ছিল হচ্ছে কি,
যে ব্রিটিশদের সঙ্গে একটা বোঝাপড়ার নীতি অবলম্বন করে ব্রিটিশ আমলাতন্ত্রকে ভারতীয়দের সপক্ষে আনা, অবাস্তব ভাবনা চিন্তা, ভারতে চিরস্থায়ী বন্দোবস্তর প্রসার ঘটানো, যেটা বাস্তবে হয়নি। মহাবিদ্রোহের পরে এই ব্যবস্থাকে বিলুপ্ত করে দেওয়া হয়। বাংলা, বিহার, উড়িষ্যার জমিদারদের স্বার্থ রক্ষা করা, পুলিশ রাজস্ব বিভাগের সংস্কার করা ইত্যাদি। এছাড়াও এদের এই আন্দোলনের ফলে, জমিদার সভার আন্দোলনের ফলে, জমিদার সভা কিন্তু খানিকটা নিজেদের স্বার্থে খানিকটা দেশের স্বার্থে আলোচনা করছিল। এদের এই আন্দোলনের ফলে প্রত্যেকটি গ্রাম পিছু সরকার 50 বিঘা নিষ্কর জমি রাখতে কিন্তু সম্মত হয়েছিল। এরপর যেটা চলে আসছে সেটা হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি বা ব্রিটিশ ভারত সভা। এই বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি এটা প্রতিষ্ঠা হয়েছিল মেনলি কাদের উদ্যোগে? না, নব্যবঙ্গ গোষ্ঠীর মুখপাত্রদের উদ্যোগে। 1843 খ্রিস্টাব্দে বিখ্যাত উদারনৈতিক ইংরেজ অর্থনীতিবিদ বা রাজনীতিবিদ জর্জ টমসন এই সমিতি গঠনে ভূমিকা নেন, কিন্তু এই সমিতি কিন্তু বিশেষ সফলতা লাভ করতে পারে। এটা তোমাদের দিয়েছে ব্রিটিশ ভারত সভা, ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের কথা। এটা কিন্তু ডিরেক্ট সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। যাই হোক, 1851 খ্রিস্টাব্দে জমিদার সভা এবং বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি এই দুটি সংস্থা যুক্ত হয়ে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন নামে একটি রাজনৈতিক সমিতি গড়ে তোলে। এদের সব থেকে বড়, এটিকে এই সমিতিকে বলা হচ্ছে সর্বভারতীয় রাজনৈতিক সংগঠন, কারণ এদের কার্যকলাপ আস্তে আস্তে প্রসারিত হতে শুরু করে। এদের আন্দোলনের দুটি খুব বড় দিক ছিল। এক নম্বর হচ্ছে আইসিএস পরীক্ষা, এখন যেটা আইএএস পরীক্ষা আগে ছিল সেটা আইসিএস পরীক্ষা, যেখানে বয়স কমানো হয়েছিল ভারতীয়দের ক্ষেত্রে বা সকলের ক্ষেত্রে 21 বছর থেকে কমিয়ে 19 বছর করে দেওয়া হয়েছিল। সেইটার প্রতিবাদ জানায় এবং হেইলবেরি কলেজ, ইংল্যান্ডের হেইলবেরি কলেজে গিয়ে ট্রেনিং নিতে হবে একমাত্র, তবেই হবে, এর প্রতিবাদ জানিয়েছিল। নেক্সট আমরা যেটা চলে আসছি সেটা হচ্ছে ভারত সভা, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা। ভারত সভা প্রতিষ্ঠার আগে একটা জিনিস আমাদের একটু বলে রাখতে হবে, সেটা হচ্ছে অমৃতবাজার পত্রিকার সম্পাদক শিশির কুমার ঘোষ এবং সহযোগী হেমন্ত কুমার ঘোষ, তারা 1875 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লীগ নামে একটি রাজনৈতিক সমিতি প্রতিষ্ঠা করে। কিন্তু এই ইন্ডিয়ান লীগের মধ্যে কিন্তু এনারা দুজন ছাড়া তৎকালীন যে সমস্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা কিন্তু ছিলেন, যেমন রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, র্যাংলার আনন্দমোহন বসু, এরা কিন্তু ছিলেন। তো যাই হোক, পরবর্তীকালে এই ভারত সভা, এই ইন্ডিয়ান লীগের নেতাদের মধ্যে পারস্পরিক বিরোধ বা মতাদর্শগত বিরোধের ফলে এই সংগঠনটির অস্তিত্ব লোপ পায় এবং রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, দ্বারকানাথ গাঙ্গুলি প্রমুখ এরা মিলে কিন্তু ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গড়ে তোলেন। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভাই হচ্ছে আধুনিক রাজনৈতিক যে দলবিন্যাস, সেই দলবিন্যাসের পূর্ববর্তী রূপ, প্রথম রূপ। কলকাতার আলবার্ট হলে ভারত সভার প্রথম অধিবেশন বসে 1876 খ্রিস্টাব্দে 26শে জুলাই, যে আলবার্ট হল এখনও রয়েছে কফি হাউস নাম নিয়ে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন এই ভারত সভার প্রাণ পুরুষ। এ নেশন ইন মেকিং হচ্ছে তার আত্মজীবনী, যে আত্মজীবনী থেকে কিন্তু এই ভারত সভার কার্যকলাপ সম্বন্ধে অনেক কিছু জানতে পারা যায়। ভারত সভা প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল?
না জনগণের সার্বিক কল্যাণ সাধন এবং অবশ্যই ইন্টারমিডিয়েট করা। মনে রাখতে হবে ভারত সভা তৈরি হয়েছে কিন্তু সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের পর। হ্যাঁ, তার মানে এদের সঙ্গে কিন্তু ইংরেজদের যথেষ্ট ভালো একটা র্যাপো ছিল। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি নিজে কিন্তু আইসিএস ছিলেন বিলেতে, পরে মতবিরোধের কারণে তিনি চাকরি ছেড়ে দিয়ে চলে আসেন। তাহলে এই যে সার্বিক কল্যাণ সাধন এবং স্বার্থ রক্ষা ভারতবাসীর, এর জন্য প্রয়োজন ছিল কি না শিক্ষিত মধ্যবিত্ত দেশে যারা একটা আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে পারে। একটা আন্দোলন কিন্তু কখনো সর্বহারা নিম্নগামী মানুষদের, মানে সেই তথাকথিত সাঁকুলত সম্প্রদায়কে নিয়ে কিন্তু কখনো একটা আন্দোলন পরিচালিত হতে পারে না। রাস্তায় নেমে আসতে হয় ছাত্র, শ্রমিক, কৃষক এবং শিক্ষাবিদ, তবে কিন্তু একটা আন্দোলন পরিচালিত হয়। এই জন্য ভারত সভা যে সমস্ত কর্মসূচিগুলি গ্রহণ করেছিল সেটা হচ্ছে রাজনৈতিক কর্মসূচি। এটা মনে রাখবে, পারলে লিখে রাখবে। সেটা হচ্ছে জনমত গঠন করা 1 নম্বর, রাজনৈতিক স্বার্থে ভারতের বিভিন্ন অঞ্চলের অধিবাসীদের ঐক্যবদ্ধ করা 2 নম্বর, 3 নম্বর হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করা এবং 4 নম্বর স্বল্প শিক্ষিত এবং সাধারণ ভারতীয়দের রাজনৈতিক গণ আন্দোলনে সামিল করা। এই 4টে ছিল হচ্ছে কর্মসূচি। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি লখনৌ, মিরাট, লাহোর, সিন্ধু, হায়দ্রাবাদ বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে তিনি কিন্তু এই ভারত সভার হয়ে প্রচার চালাতে শুরু করেন এবং বিপুল জনপ্রিয়তা লাভ করে। ভারত সভার মুখপত্র ছিল হচ্ছে দ্য বেঙ্গলি বলে পত্রিকা। এই পত্রিকায় প্রচার কার্য বা চালাতে থাকে। এই ভারত সভা প্রতিষ্ঠার পর থেকে কিন্তু মানে এই ভারত সভার চাপে ইংরেজ সরকার ভারতীয়দের স্বার্থে বিভিন্ন আইন গঠন করে বা বিভিন্ন আইনি পদক্ষেপ নিতে থাকে। হ্যাঁ, যেরকম আমরা বলি যে ভারত সভা সিভিল সার্ভিস পরীক্ষায় যে বয়সক্রম 21 থেকে 19 করে দিয়েছিল, তার বিরুদ্ধে জনমত গঠন করায় এবং ইংল্যান্ডে হেইলবেরি কলেজে এই পরীক্ষা গ্রহণের পাশাপাশি কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজেও এই পরীক্ষা গ্রহণের জন্য তারা দাবি জানায়। 1877-78 সালে তিনি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চল ঘুরে এই আইনের বিরুদ্ধে অর্থাৎ এই নীতির বিরুদ্ধে তিনি কিন্তু আন্দোলন চালিয়ে গেছিলেন। এবং ভারত সভা শুধু তাই নয়, আইনি পদক্ষেপ হিসেবে ভারত সভা সিভিল সার্ভিস সংক্রান্ত একটি আবেদনপত্র, সর্বভারতীয় আবেদনপত্র তিনি রচনা করে ইংল্যান্ডের পার্লামেন্টে পেশ করার জন্য ব্যারিস্টার লালমোহন ঘোষ তাকে ইংল্যান্ডে পাঠিয়েছিলেন। শেষ পর্যন্ত ভারতীয়দের এই দাবি ক্ষেত্র বিশেষে মেনে নিয়ে ইংরেজ সরকার তারা কিন্তু স্ট্যাচুটারি সিভিল সার্ভিস প্রবর্তনে বাধ্য হয়, অর্থাৎ কিছুটা শিথিল করা। এছাড়া লর্ড লিটন প্রবর্তিত দেশীয় ভাষায় সংবাদপত্র আইন বা অস্ত্র আইন বা লর্ড নর্থব্রুক বা লর্ড লিটন, এটা এক এক জায়গায় এক এক রকম থাকে। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন 1876, এই আইনগুলির বিরুদ্ধেও তারা ভারত সভা তীব্র আন্দোলন গড়ে তোলে এবং সেই মতন লর্ড রিপনের শাসনকালে কিন্তু এই আইনগুলো আবার যথারীতি মানে করা হয়, রিস্টোর করা হয়। যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, সংবাদপত্রের অধিকার, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট জারি করে বা অস্ত্র আইন জারি করে ভারতীয়রা কোনো অস্ত্র রাখতে পারবে না, এগুলো কেড়ে নেওয়া হয়েছিল, সেগুলো পুনরায় জারি করা হলো। সর্বোপরি
ইলবার্ট বিল আন্দোলন। ইলবার্ট বিল আন্দোলনে লর্ড রিপনের আইনি পরামর্শদাতা স্যার কোর্টনি ইলবার্ট তিনি একটি বিল রচনা করেন, যেখানে বলা হয়েছিল যে ভারতীয় ম্যাজিস্ট্রেটরা তারা ইউরোপীয়দের বিচার করতে পারবে। কিন্তু এই বিল ইউরোপীয়দের মর্যাদা, তাদের সংস্কৃতি, তাদের জাত্যাভিমানে প্রচণ্ড আঘাত করে এবং তারা এই ইলবার্ট বিলের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। ভারত সভাও কিন্তু পাল্টা আন্দোলন চালাতে থাকে। এইভাবে ভারত সভা বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে আস্তে আস্তে একটা পরিণত রাজনৈতিক চেতনা গড়ে তোলে, যার ফলশ্রুতি দেখা যায় সর্বভারতীয় জাতীয় সম্মেলনে। শতাধিক প্রতিনিধি নিয়ে এই 28 থেকে 30 ডিসেম্বর সর্বভারতীয় জাতীয় সম্মেলন আয়োজন করা হয়েছিল ভারত সভার। 1876 খ্রিস্টাব্দে রামতনু লাহিড়ী সভাপতিত্ব করেন এর, কারণ এটা খুব সহজভাবে তারা বুঝেছিল যে ইংরেজ সরকারের সঙ্গে সেই রকমভাবে আমাদের ইয়েতে যেতে হবে, একদম রাজনৈতিক আদান প্রদানে যেতে হবে। এই যে জাতীয় সম্মেলন বা ভারত সভার কার্যকলাপ, এটি কিন্তু পরবর্তীকালে জাতীয় পার্লামেন্টের দিকে প্রথম পদক্ষেপ বলে আনন্দমোহন বসু এটিকে উল্লেখ করেছে এবং 1885 খ্রিস্টাব্দে জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত হওয়ার পর দিনই ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে এবং ভারত সভা জাতীয় কংগ্রেসের সঙ্গে মার্জ করে যায়। তাহলে এই হলো ভারত সভা, এবং এরপরে আসছে চৈত্র মেলা বা হিন্দু মেলা, লাস্ট যেটা। চৈত্র মেলা কিন্তু সরাসরি কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠেনি, এটি একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছিল। ব্রাহ্ম নেতা এবং শিক্ষাবিদ রাজনারায়ণ বসু এবং নবগোপাল মিত্র 1867 খ্রিস্টাব্দের 12 এপ্রিল দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এবং গুণেন্দ্রনাথ ঠাকুরের সহযোগিতায় হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন। এটা হচ্ছে প্রথম কথা। এবারে যাই হোক, এই মেলা জাতীয় মেলা এবং এটি চৈত্র সংক্রান্তির দিন এই মেলাটি অনুষ্ঠিত হতে বলে এটাকে চৈত্র মেলাও বলা হয়। এই নবগোপাল মিত্র তিনি এই হিন্দু মেলা বছরে একবার করে অনুষ্ঠিত হতো, এক একটা জায়গায় অনুষ্ঠিত হতো। এর মূল উদ্দেশ্য কি ছিল না, দেশবাসীর নিজস্ব প্রচেষ্টায় স্বদেশের উন্নতি সাধন, দেশীয় বিদ্যানুশীলন, শিক্ষাদান, এই সমস্ত ব্যাপারে উৎসাহ প্রদান ছাড়া এই হিন্দু মেলা যেটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক ছিল সেটা হচ্ছে অল্প বয়সী যুবকদের, তরুণদের তাদের শরীর চর্চায় এবং সংস্কৃতি চর্চায় উৎসাহিত করে তোলা। তাহলে আগেই বললাম হিন্দু মেলা বছরে একবার অনুষ্ঠিত হতো, আর এই হিন্দু মেলা অনুষ্ঠিত হতো, এখানে মেলার প্রধান দিক ছিল কি স্বদেশীয় কৃষি বা শিল্প বা স্বদেশ পণ্য, এই সমস্ত কিছুর প্রদর্শনী। এছাড়া এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা, গান, আবৃত্তি ইত্যাদি কিন্তু এখানে করা হতো। স্বদেশী ভাবধারার আনুকূল্যে নবগোপাল মিত্র তিনি ন্যাশনাল স্কুল প্রতিষ্ঠা করেন, ন্যাশনাল সোসাইটি প্রতিষ্ঠা করেন, ন্যাশনাল জিমনেশিয়াম, শরীরচর্চার আখড়া, বিশেষ করে কুস্তির আখড়া, এইগুলো কিন্তু গোপনে গোপনে বিপ্লবীদের তৈরি করত, পরিষ্কার কথা। এমনকি অভিনয়ের জন্য ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠারেও কিন্তু
নবগোপাল মিত্রের যথেষ্ট ভূমিকা ছিল। এই ব্যাপার জাতীয়তাবোধ তার মধ্যে এত প্রচণ্ড, এত তীব্র ছিল যে তিনি কিন্তু ন্যাশনাল নবগোপাল নামে পরিচিত হন। হিন্দু মেলার দ্বিতীয় অধিবেশনে সত্যেন্দ্রনাথ ঠাকুর রচিত প্রসিদ্ধ গান মিলে সব ভারত সন্তান একতান গাহ গান ইত্যাদি গাওয়া হয়। এবং দ্বিতীয় অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তার বয়স তখন 14 বছর বয়সে, দ্বিতীয় না, পরবর্তী কোনো অনুষ্ঠানে, দ্বিতীয় নয় হয়তো, 14 বছর বয়সে তিনি হিন্দু মেলারই এক অনুষ্ঠানে হিন্দু মেলার উপহার বলে কাব্য আবৃত্তি করে শোনান। হিন্দু মেলার সঙ্গে দেবেন্দ্রনাথ ঠাকুরের অপর পুত্র জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর যুক্ত ছিলেন। তার রচিত দেশাত্মবোধক নাটক সরোজিনী, সেটা কিন্তু হিন্দু মেলার ভাবাদর্শে লিখিত হয়েছিল। হিন্দু মেলার স্থায়িত্বকাল ছিল 14 বছর। এই মেলা কিন্তু ঠাকুর বাড়ি যারা অল্প বয়সী, বিশেষ করে মানে রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, গুণেন্দ্রনাথ ঠাকুর, এই যে জেনারেশনটা, এই জেনারেশনটাকে কিন্তু এই হিন্দু মেলা ভীষণভাবে প্রভাবিত করেছিল, যার জন্য তারা পরবর্তীকালে কিন্তু স্বদেশী আন্দোলনের সময় তাদের এই যে মনের মধ্যে যে ভাবটা গড়ে উঠেছিল, সেটা সেই জাতীয়তাবোধ কিন্তু তাদের গানে, তাদের কবিতায় মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছিল। মোটামুটি একটু আলোচনা হলো এই পার্টটা। এরপরে আলোচনা আসবে লেখা এবং রেখায় জাতীয়তাবোধের বিকাশ। এর মধ্যে কি কি আসবে? এর মধ্যে আসবে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ আসবে, স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত আসবে, তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গোড়া উপন্যাস আসবে, অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা এবং গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র। এই 5টা টপিক এরপরে আসবে। তাহলে এই পর্যন্ত আজকে রইল, এটা তোমরা সেরকমভাবে পড়ে নিও।